সকাল থেকেই নাবিলাকে জিজ্ঞাসাবাদ চলছে। দুজন মহিলা পুলিশ এবং উদ্বোধন একজন কর্মকর্তা জিজ্ঞাসাবাদের দায়িত্ব নিয়েছেন। ওসি কামরুলকে জিজ্ঞাসাবাদের দায়িত্ব নেওয়ার অনুরোধ করা হয়েছিল। তিনি অনুরোধ প্রত্যাখ্যান করেছেন। বড় স্যার বললেন, এতে সমস্যা কোথায়? সমস্যা আছে স্যার। এ মেয়ে আমার বন্ধুর বোন। আমি চাই না কোনো কারণে ওর প্রতি আমার স্নেহ মমতা বা কোনো ধরনের আবেগ কাজ করুক। আমি ওর কঠিন থেকে কঠিনতর শাস্তি চাই। রাগলে ওসি কামরুলের মাথার ঠিক থাকে না। গতকাল রাতে হাজতে এসে নাবিলাকে প্রচণ্ড গালাগাল করে গেছেন। আস্তিনের সাপ শব্দটা এতদিন বই পুস্তকে পড়েছি, আজ নিজ চোখে দেখলাম। তুমি হচ্ছ আস্ত একটা আস্তিনের সাপ। কি বোকা আমি! এমন একটা ভয়ঙ্কর খুনিকে আমি পরম স্নেহে আমার বাসায় আশ্রয় দিয়েছিলাম। কামরুল বলেই চললেন, হোস্টেলে যেদিন আমাকে দেখে চোরের মতো লুকিয়ে পড়েছিলে, সেদিন আমি বুঝতেই পারিনি কেন এমনটা করেছিলে। আজ বুঝতে পারছি, খুন করে পুলিশের চোখে ধুলো দিয়ে থাকতে চেয়েছিলে তুমি। কি সাংঘাতিক মেয়ে! পুলিশকেও বোকা বানিয়ে দিলে। ছি! আমি তোমার এমন কঠিন শাস্তি চাই যেন মানুষ হত্যা করার আগে যে কারো আত্মরন্ত কেঁপে ওঠে। কামরুলের সঙ্গে রায়না ভাবিও এসেছিলেন। তিনি প্রচণ্ড ঘৃণায় নাবিলার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে বললেন, ছোট বোনের মতো ভেবেছিলাম। এর প্রতিদান যে সে এইভাবে দেবে ভাবতেও পারেনি। এ মেয়ের মুখ দেখাও পাপ। ছি ছি! নাবিলা কিছু বলেনি, টু শব্দ করেনি, নীরবে শুয়ে গেছে। কোনো কিছু বলার মুখ কি তার আছে? আর কোন মুখে বলবে? কিছু বললেই তো আর এই অপরাধের শাস্তি কমে যাচ্ছে না। অতএব সবকিছু সে তার নিয়তি হিসেবেই মেনে নিয়েছে। জিজ্ঞাসাবাদের দায়িত্ব যাকে দেওয়া হয়েছে, আসামিকে রিমান্ডে নিয়ে অভিনব এবং ভয়ঙ্কর শাস্তি দেওয়ার ব্যাপারে এ ভদ্রলোকের বিশেষ সুনাম আছে। নাবিলাকে ছোট একটা কক্ষে লোহার একটা চেয়ারে বসানো হয়েছে। ঘরটিতে একটি মাত্র বাল্ব, যেটি নাবিলার মাথা বরাবর ঝুলছে। টেবিলের উপর প্রান্তে কর্মকর্তাটি বসে আছেন, তার হাত মুষ্টিবদ্ধ। তিনি চোখ মুখ শক্ত করে প্রশ্ন করলেন, বলুন, কেন ওই বাড়িটিতে গিয়েছিলেন? কেনই বা পুলিশের হাত থেকে পালাতে চাচ্ছিলেন? আর কে কে আপনার সঙ্গে জড়িত? সবকিছু সত্যি সত্যি বলুন, একটা কথাও মিথ্যা বলবেন না। মিথ্যা বললে এই যে দেখতে পাচ্ছেন যন্ত্রপাতি, কঠিন শাস্তি দেওয়া হবে। নাবিলার শরীর কাঁপছে, কাঁপছে ঠোঁট দুটো। তার শরীর অসুস্থ। গত কয়েকদিন থানা হাজতের অস্বাস্থ্যকর পরিবেশ থেকে শরীর মন দুটি ভেঙে পড়েছে। প্রচণ্ড জ্বরে শরীর অবশ হয়ে যাচ্ছে। সে কাঁপা ঠোঁটে মৃদু কণ্ঠে বলল, আমি তো আগেও বলেছি, এ হত্যাকাণ্ডে যাকে পুলিশ খুঁজছে, মারুফ নামের সেই ছেলেটি সম্পূর্ণ নির্দোষ। আমার সঙ্গে আর কেউ জড়িত নেই। রেহানকে আমি নিজ হাতে একাই খুন করেছি। কর্মকর্তাটি বিস্মিত। কিভাবে সম্ভব? আপনি একজন মেয়ে মানুষ হয়ে একা একজন শক্ত সমর্থক যুবককে কিভাবে খুন করলেন? অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই, এটাই সত্যি। খুনটা আমিই করেছি। দুর্বল অথচ দৃঢ় গলায় বলল নাবিলা। কিন্তু কিভাবে? আগে থেকে প্ল্যান ছিল। হত্যার দিন প্ল্যান মতো প্রথমে আমি পেছন দিকের একটা দরজা দিয়ে ওর বাড়িটিতে ঢুকি। ঢুকতেই দেখি সদর দরজাটিও খোলা। সেখান দিয়ে সেই সময় মারুফকে ঢুকতে দেখে আমি রান্নাঘরে লুকিয়ে পড়ি। তারপর 5 মিনিট পর মারুফ বেরিয়ে যেতেই আমি রেহানের ঘরে ঢুকে পড়ি। তখন বাড়িতে কি রেহান একাই ছিল নাকি আর কেউ ছিল জানি না, আর কাউকে দেখিনি। রেহানের বাবাও ছিল না, আমি দেখিনি। তারপর কি করলেন? রেহান তখন কম্পিউটারের সামনের চেয়ারে আধশোয়া হয়ে বসেছিল। আমি পা টিপে টিপে ওর পিছনে গিয়ে দাঁড়াই। বাড়ির পিছনে একটা লোহার রড খুঁজে পেয়েছিলাম, সেটা দিয়ে রেহানের মাথায় প্রচণ্ড জোরে আঘাত করি। রেহান চেয়ার থেকে মাটিতে লুটিয়ে পড়ে। স্ট্রেঞ্জ। তারপর আমি আর দেরি না করে দ্রুত হাতে আমার ভ্যানিটি ব্যাগে থাকা ছুরি আর কস্টেপ বের করি। কস্টেপ দিয়ে মুখটা আটকে দেই, যেন শয়তানটা কোনো রকম শব্দ করতে না পারে। এরপর ছুরিটা দিয়ে বুকে পিঠে একের পর এক আঘাত করতে থাকি। সবকিছু শেষ হয়ে গেলে পেছনের দরজা দিয়েই বের হয়ে চলে আসি। নাবিলার কাছ থেকে এমন রমহর্ষক বর্ণনা শুনে পুলিশ কর্মকর্তাটি অবাক চোখে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তার যেন বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। সঙ্গের মহিলা পুলিশরাও স্থির দৃষ্টি নিয়ে নাবিলাকে দেখছে। বোধহয় তাদের চাকরি জীবনে এমন ডেঞ্জারাস মেয়ে একটিও দেখেনি। তারা ভাবছে, এ কেমন মেয়ে রে বাবা!
একাই একজন মানুষকে খুন করে ফেলেছে? কর্মকর্তাটি বিস্মিত হয়ে বললেন, এমন একটা কাজ করলেন, আপনার কি একটিবারও বুক কাঁপেনি? না, কাঁপেনি। দৃঢ় এবং একরাশ ঘৃণা মেশানো গলায় বলল নাবিলা। কেন খুন করলেন তাকে? বদমাসটা আমার প্রিয় নবীজিকে নিয়ে ব্যঙ্গ করেছিল। বহু আগে থেকেই তাকে খুঁজতে থাকি। একদিন তার ঠিকানা পেয়েও যাই। তার 2 দিন আগে বাড়ি থেকে ঢাকায় আসি। প্ল্যান করতে থাকি। এক পর্যায়ে সুযোগটা পাই এবং শয়তানটাকে জাহান্নামে পাঠিয়ে দেই। কর্মকর্তাটি বললেন, সবাই বুঝলাম, কিন্তু রেহানদের বাড়িতে আবার কেন গিয়েছিলেন? নাবিলা বলল, কস্টেপটা ভুলে ওই বাড়িতে ফেলে এসেছিলাম। যদি পুলিশ সেটা জব্দ করে, সেটাতে আমার ফিঙ্গারপ্রিন্ট থেকে থাকতে পারে। এই ভয়ে আমি কস্টেপটা আনতে গিয়েছিলাম। নাবিলাকে আরও কিছু জিজ্ঞাসাবাদ শেষে তখনকার মতো হাজতে প্রেরণ করা হলো। খবর শুনে সিলেট থেকে নাবিলার বড় ভাই আকরাম হোসেন ছুটে এসেছেন। তাকে খবর দিয়েছেন রায়না ভাবি। প্রচণ্ড ঘৃণায় কামরুল পুরনো এই বন্ধুর সঙ্গেও কথা বলতে চায়নি। স্ত্রীকে দিয়ে বলিয়েছেন। আকরাম ঢাকায় এসে প্রথমে বন্ধুর বাসায় উঠেছিলেন। পুরনো অভ্যাস মতো ঢাকায় এলে এমনটাই করেন। কামরুলের বাসায় ওঠেন। হোটেলে উঠলে বন্ধু খুব মন খারাপ করেন, রাগ করে কথা বলে না। আজও এর ব্যতিক্রম হলো না। ওসি কামরুল প্রচণ্ড রেগে গেলেন, তবে আজকের রাগ সম্পূর্ণ বিপরীত কারণে। কর্মক্লান্ত হয়ে আকরাম যখন বাসায় ঢুকলেন, কামরুল রায়নাকে বললেন, লোকটাকে বের হয়ে যেতে বলো। এখানে সে কেন এসেছে? পুলিশের বাসায় এসে ওঠার জন্য তো তাকে দাওয়াত করা হয়নি। পুলিশের বাসা কোনো অপরাধীর ভাইয়ের জন্য না। তাকে বলো আদরের বোনটিকে দেখতে সে যেন থানা হাজতে চলে যায়। প্রিয় বন্ধুর কথা শুনে আকরাম এক মুহূর্তও দেরি করেনি। কিছু বলতে চেয়েও বলতে পারেনি। কষ্টে বুক ফেটে চৌচির হয়েছে। বন্ধুর আচরণে মুখ যেন আজ তালা লেগে গিয়েছে। দুর্বল শরীর নিয়ে নাবিলা থানা হাজতের এক কোণে শুয়েছিল। হাবিলদার এসে বলল, এই যে উঠুন, আপনার সঙ্গে দেখা করার জন্য আপনার ভাই এসেছে। আকরামকে দেখে নাবিলা মৃদু পায়ে উঠে এলো। এসে লোহার গরাদের সামনে দাঁড়ালো। আকরাম বোনের হাত দুটি ধরে আকুল কণ্ঠে বললেন, এসব কি শুনছি? তোকে ওরা আটকে রেখেছে কেন? তোর অপরাধ কি? ওরা বলছে তুই মানুষ খুন করেছিস। কেন এসব বলছে? নাবিলা কথা বলছে না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আকরাম বললেন, কি হলো, কথা বলছিস না কেন? এসব আজগুবি কথা ওরা কেন বলছে? তুই আমার আদরের ছোট বোন। আমি জানি না তুই কেমন মেয়ে? ওরা কি আমার চেয়ে বেশি জানে? কেন এসব বলছে বল? কেন তোকে ওরা ফাঁসাতে চাইছে? নাবিলা তবু চুপ করে আছে, চুপচাপ মাটির দিকে তাকিয়ে আছে। আকরাম বলেই যাচ্ছেন, জানিস কামরুল আজ কি করেছে? ওর বাসায় গিয়েছিলাম, আমাকে সে আজ চরম অপমান করেছে। খুনির ভাই বলে গালি দিয়েছে, অপমান করে বাসা থেকে বের করে দিয়েছে। এইটুকু বলেই আকরাম ঝরঝর করে কেঁদে ফেললেন। প্রিয় বন্ধুর দেওয়া অপমান তার বুকের গভীরে গিয়ে বিদ্ধ হয়েছে। হৃদয়টা রক্তে ভেসে যাচ্ছে। বুকের পাঁজরগুলো যেন ভেঙে যাচ্ছে মটমট করে। নাবিলা অনেক কষ্টে নিজেকে এতক্ষণ সামলে রেখেছিল, আর পারল না। ভাইয়ার কথা শুনে ডুগরে কেঁদে উঠল। ভাই বোন একসঙ্গে কেঁদে যাচ্ছে। এই হৃদয় বিদারক দৃশ্য আশেপাশের হাজতিরাও অবাক চোখে দেখছে। তাদের চোখের কোণাও কি ভিজে উঠছে। পাশের কক্ষের একজন মহিলা আসামিকে আঁচলের চোখ মুছতে দেখা গেল। গরাদের বাইরে রাইফেল হাতে দাঁড়িয়ে থাকা পুলিশটিকে দেখা গেল বেজায় বিরক্ত। সে অবজ্ঞা ভরে বলল, অনেক নাটক হয়েছে, আর কত? এবার চুপ করেন না। বোনকে আগে সামাল দিতে পারলেন না? কত বড় সাহস! মাইয়া মানুষ হইয়া মানুষ খুন করবার যায়। আকরাম চেঁচিয়ে বললেন, কি বলছেন এসব? আমার বোন মানুষ খুন করবে? এটা হতেই পারে না। নিশ্চয় কেউ তাকে ফাঁসিয়ে দিয়েছে। আমি উচ্চ আদালতে যাব, আপিল করব। আমার বোন এমনটা করতেই পারে না। নিতু বলল, আমি জানি তুই কাজটা করিসনি, তোকে তো আমি চিনি। এ কাজ তুই করতেই পারিস না। সত্যি করে বল, ঘটনাটা কি? কেন নিজেকে তুই পুলিশের হাতে ধরিয়ে দিলি? নাবিলার দুচোখ পানিতে টলমল করছে। বান্ধবীর দিকে তাকালে সেই পানি আটকে রাখতে পারবে না ভেবে তাকাচ্ছে না। না তাকিয়ে বলল, আমার এই অবস্থার কথা কি করে জানলি? পত্রিকা এসেছে? পত্রিকার কথা জানি না, তোর ভাইয়ের কাছে আমি সব শুনেছি। ভাইয়া তোর ঠিকানা কোথায় পেল? তুই নাকি পুলিশের কাছে জবানবন্দিতে বলেছিস গত 1.5 মাস আগে তুই যখন আমার হোস্টেলে বেড়াতে এসেছিলি তখন এই কাজটা করেছিস। এই কথা শুনে ভাইয়া পুলিশের কাছ থেকে
আমার ঠিকানা নিয়ে আমার হোস্টেলে ছুটে গিয়েছে। জানিস তোর জন্য সে কোথায় কোথায় ছুটে না বেড়াচ্ছে। খুনটা তুই করেছিস, এমন মিথ্যাটা কেন বললি বলতো? নাবিলা মাথা নিচু করে আছে, কিছু বলছে না। নিতু নাবিলার চিবুকটা ধরে নরম গলায় বলল, সত্যি করে বল, কেন তুই এমনটা করলি? ভাইয়াকে কেন তুই এভাবে কষ্ট দিচ্ছিস? আমি তোর বন্ধু না? কলেজে হিজাবের ঘটনায় আমি না হয় তোকে কিছু কটু কথা বলেছিলাম, এর জন্য আমি ক্ষমা চাচ্ছি। আসলে তুই ঠিক ছিলি, ভুলটা আমারই ছিল। তাই বলে কি আমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে গিয়েছে? আমার কাছে বলবি না প্লিজ? বল কেন এমনটা করেছিস? নাবিলা কাপা গলায় বলল, কারণটা তোকেই বলবো। ওয়াদা কর কাউকে বলবি না। কি এমন কারণ? বলছি, তুই আগে কথা দে। দিলাম। মারুফকে বাঁচাতেই এমনটা করেছি। মানে? যেদিন ভিডিও ফুটেজটিতে দেখলাম মারুফই প্রকৃত দোষী, আমার মাথা ঠিক ছিল না। উপায় খুঁজতে লাগলাম এই মানুষটাকে কি করে বাঁচানো যায়। সিদ্ধান্ত নিলাম আমি নিজেই নিজেকে ফাঁসাবো। এছাড়া আমার সামনে আর কোনো পথ খোলা ছিল না। নিতু যেন আকাশ থেকে পড়ল, চোখ জোড়া গোল হয়ে গেল, তার মাথাটাই যেন হ্যাং হয়ে যাচ্ছিল। মাথা কাজ করছিল না কিছুক্ষণের জন্য। বলছিস কি তুই এসব? তুই কি পাগল হয়েছিস? একজন অজানা মানুষের জন্য এত বড় রিস্কটা কেন নিতে গেলি তুই? আশ্চর্য। নাবিলা বলতেই থাকলো, এই রিস্ক না নিলে মারুফকে বাঁচানো যেত না। রেহান একজন বিতর্কিত কার্টুনিস্ট ছিল। মারুফ নিশ্চয়ই তার আগে কার্টুনগুলো দেখে মাথা ঠিক রাখতে পারেনি। খুনটা সে করে ফেলেছে। পুলিশের কাছে মারুফের বিরুদ্ধে প্রমাণ অভাব নেই, যথেষ্ট প্রমাণ আছে। এই জন্য তাকে এই অভিযোগ থেকে মুক্ত করার প্রয়োজন মনে করেছি। নোটবুকের প্রতিটি পাতায় পাতায় পড়াশোনার প্রতি মারুফের অদম্য আগ্রহ দেখতে পেরেছি। ও ভবিষ্যতে অনেক বড় কিছু হবে। ওর দ্বারা মুসলমানদের অনেক উপকার হবে। আমি মরে গেলে পৃথিবীর কিছু যাবে আসবে না। আমার কেহ আছে পৃথিবীতে। ওর মমতাময়ী মা আছেন, স্নেহময়ী বোন আছেন। ওর জন্য অনেক কিছু যাবে আসবে। কথাগুলো একটানা বলে নাবিলা দম নিল। নিতু চুপচাপ সব কথা শুনে যাচ্ছিল। শুনে বলল, অনেক বড় মিথ্যাবাদী হয়েছিস তুই। না, মিথ্যাবাদীদের যদি অ্যাওয়ার্ড দেওয়ার সিস্টেম থাকতো, সেই অ্যাওয়ার্ডটা প্রথমে তুই পেতিস। দুনিয়াতে তোর কেউ নেই না? ভাইয়া, ভাবি, আমরা তোর কেউ না? খুব ভালো করেছিস। তোর মতো এমন ভালো মানুষের দেখা পেয়ে আমার ভালোই লাগছে। শুধু ভালো মানুষ না, অতিরিক্ত ভালো মানুষ তুই। তুই বুঝতেই পারছিস না কাজটা করে নিজেকে কত বড় বিপদে ফেলেছিস। নাবিলা বলল, এছাড়া আমার সামনে আর কোনো উপায় ছিল না। হ্যাঁ, উপায় যে ছিল না বুঝতেই তো পারছি। তুই যে কতটা ধর্মপ্রাণ হয়েছিস সেটাও বুঝতে পারছি। ওকে, ভালো থাক, আমি যাচ্ছি। নাবিলা বলল, কোথায় যাচ্ছিস? সবাইকে জানাতে যে তুই দোষী না। অতিরিক্ত ভালো মানুষই করতে গিয়ে নিজেকেই নিজে দোষী সাজিয়েছিস। কিন্তু তুই তো আমাকে কথা দিয়েছিস কাউকে বলবি না। সেই কথা উইথড্র করে নিলাম। ওয়াদা খেলাফ করার কাফফারা দিতে হবে। দেব, তবুও সত্যিটা প্রকাশ করবই। আমার সামনে আমার প্রিয় বান্ধবী বিনা দোষে জেলের ঘানি টানবে, তুই কি ভেবেছিস আমি সেটা তাকিয়ে তাকে দেখব? ওসি কামরুল আজ থানায় আসেনি। বান্টির শরীরের অবস্থা ভালো না। সকাল থেকেই মুখ দিয়ে গো গো জাতীয় শব্দ করছে। কিছুই খাওয়ানো যাচ্ছে না। খাওয়াতে গেলেই মুখ বিকৃত করে সব খাবার মুখ থেকে ফেলে দিচ্ছে। কামরুল বান্টিকে নিয়ে হসপিটালে গিয়েছেন। নিতু হসপিটালে ছুটে গেল। হসপিটালে গিয়ে জানা গেল কিছুক্ষণ আগেই বান্টিকে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় নিয়ে যাওয়া হয়েছে। নিতু একটা সিএনজি নিল। ওসি কামরুলের সঙ্গে দ্রুত দেখা করতে হবে। নাবিলা নির্দোষ, কামরুলকে সবকিছু খুলে বলতে হবে। 2-1 দিনের মধ্যেই কেসটা আদালতে উঠবে। আদালত পর্যন্ত গড়ানোর আগেই আরো ভালোভাবে তদন্তের জন্য কেসটাকে আটকাতে হবে, নইলে প্রিয় বান্ধবীকে বাঁচানো কঠিন হয়ে পড়বে। কামরুলকে বাসায় পাওয়া গেল। নিতু আকরাম হোসেনকেও সঙ্গে নিতে চেয়েছিল। আকরাম যায়নি। প্রিয় বন্ধু হলেও কামরুল যেভাবে তাকে অপমান করে বাসা থেকে বের করে দিয়েছে, এরপর আর যাওয়ার মতো মুখ থাকেনি। তাছাড়া কামরুল আকরামের ওপর যেভাবে রেগে আছে, আকরামের কোনো কথাই এখন সে শুনতে চাইবে না, এটাই স্বাভাবিক। ড্রয়িং রুমে গেস্ট এসেছে শুনে ওসি কামরুল দোতলা থেকে নিচে নেমে এলেন। ড্রয়িং রুমে 17-18 বছর বয়সী একটা মেয়ে বসে আছে। কামরুল বললেন, কে আপনি? নিতু বলল, আমি নিতু, নাবিলা আমার বান্ধবী। আমার কাছে কি চাই? স্যার, একটা বড় ধরনের ভুল হয়ে গেছে। কামরুল বললেন, কি ভুল হয়েছে? স্যার, খুনটা নাবিলা করেনি,
মারুফকে বাঁচাতে সে ইচ্ছে করে পুলিশের কাছে ধরা দিয়েছে। নাবিলা আমাকে সব বলেছে স্যার। কামরুল বললেন, আপনার কি মাথা খারাপ হয়েছে? কি সব আজগুবি কথাবার্তা বলছেন? মারুফকে বাঁচাতে ধরা দিয়েছে মানে? জি স্যার। মারুফকে বাঁচানো লাগবে কেন? মারুফ তো এমনিতে বেকসুর। তার বিরুদ্ধে আমাদের কাছে যত প্রমাণ ছিল আমরা তদন্ত করে দেখেছি, সব মিথ্যা প্রমাণিত হয়েছে। খুনটা সে করেইনি। অতএব তাকে বাঁচানোর তো প্রশ্নই আসে না। কি বলছেন স্যার? কি বলেছি শুনতে পাননি? আপনার বান্ধবী আসল অপরাধী। তাকে আমরা সরাসরি স্পট থেকে আটক করেছি। অলরেডি সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েও দিয়েছে। নিতু অস্পষ্ট স্বরে বলল, মারুফ বেকসুর? অবশ্যই বেকসুর। তদন্তে সবকিছু পরিষ্কার হয়ে গেছে। তাছাড়া মূল অপরাধী তো এখন চিহ্নিত হয়ে গেছে। কামরুলের কথা শুনে নিতু খুবই অবাক হলো। কি শুনছে এসব? যাকে বাঁচাতে নাবিলা নিজেকে দোষী বানিয়েছে, যার জন্য জীবনের এত বড় ঝুঁকি নিয়েছে, খুনটা সে করেইনি। কাজটা তাহলে করলো কে? নাবিলাই বা কি করলো? এটা কত বড় ভুল করলো সে? নিতু মরিয়া হয়ে বলল, স্যার বিশ্বাস করুন, সেদিন আপনার বাসায় ভিডিও ফুটেজ দেখে নাবিলা ভেবে নিয়েছিল মারুফের প্রকৃত অপরাধী। ধরা পড়লে নিশ্চিত তার ফাঁসি বা মৃত্যুদণ্ড হবে। তাকে বাঁচানোর আর কোনো পথ না দেখি নাবিলা নিজেকে ফাঁসিয়েছে। কামরুল তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, কেন? অন্যের জন্য জীবনের এত বড় ঝুঁকি সে নিতে যাবে কেন? আছে স্যার, একটা কারণ আছে। কি কারণ? নাবিলা চেয়েছে মারুফ বেঁচে থাকুক, বেঁচে থেকে মানুষকে ধর্মের পথে আহ্বান করুক। কামরুল বললেন, এসব কথার কোনো ভিত্তি নেই। শুধু এই কারণে কেউ কারোর জন্য এমনটা করে না। মারুফকে না, সে এখন নিজেকে বাঁচাতেই এসব নাটকের আশ্রয় নিচ্ছে। নিতু হঠাৎ ওসি কামরুলের পায়ে পড়ে গেল। পায়ে পড়ে কেঁদে ফেলে বলল, স্যার নাবিলা মোটেও এমন মেয়ে না। ও খুবই সরল মনের মেয়ে। একটা কিছু করুন স্যার। ও ভুল করে ফেলেছে। ভুল করে নিজেকে পুলিশের হাতে তুলে দিয়েছে। কামরুল এতক্ষণ বসা ছিলেন। বসা থেকে দাঁড়িয়ে গিয়ে বললেন, এসব বলে লাভ নেই। আসামির রিমান্ডে তার জবানবন্দিতে যা বলেছে ইতিমধ্যেই আমরা সেটা আদালতে পাঠিয়ে দিয়েছি। এখন আমার আর কিছুই করার নেই। হ্যাঁ, যদি আসামি পক্ষের উকিল আসামিকে নির্দোষ প্রমাণ করতে পারে সেটা ভিন্ন কথা। কিন্তু আপনাদের জন্য দুঃসংবাদই বলতে হবে, এই মেয়ের পক্ষে কোনো উকিলই কাজ করতে চাইছে না। কারণ একে তো আসামিকে আমরা সরাসরি স্পট থেকে আটক করেছি, তার উপর আসামিও নিজেকে দোষী বলে স্বীকার করে নিয়েছে। অতএব কারোই আর কিছু করার নেই। নিতু বিষণ্ণ মনে থানা হাজতে ফিরে গেল। নাবিলা নামাজ পড়ছিল। নামাজ শেষ হতেই নিতু শীতল গলে বলল, তুই যে কত বড় গাধা, এটা কি তুই বুঝতে পারছিস? কেন? আমি কি ভুল কিছু করেছি? অবশ্যই ভুল করেছিস। শুধু ভুল না, ভুলের মহাসাগর জাতীয় কিছু করেছিস। ওসি কামরুলের বাসায় গিয়েছিলাম, সব খবর নিয়ে এসেছি। ওসি সাহেব কি বলেছে? কি খবর নিয়ে এসেছিস? মারুফ সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হয়েছে। বান্দরবান থেকে তাকে ঢাকায় আনার পর ভিডিও ফুটেজটা দেখানো হয়েছে। নাবিলা উৎকণ্ঠিত হলো। তারপর ফুটেজ দেখে মারুফ বলেছে, সেদিন সে রেহানদের বাড়িতে গিয়েছিল কোরবানির চামড়া দানের আবেদনপত্র বিলি করতে, রেহানকে খুন করতে নয়। নোটবুকেও পুলিশ সন্দেহজনক কোনো কিছু পায়নি। ওসি কামরুলের এক বন্ধু মেডিকেল কলেজের প্রফেসর বেলাল আহমদ মারুফের পক্ষে সার্টিফিকেশন করেছেন। সেসব কিছু আমলে নিয়ে পুলিশ তাকে এই কেস থেকে ডিসচার্জ করে দিয়েছে। নাবিলা অবাক চোখে তাকিয়ে নিতুর কথাগুলো শুনছে। নিজের কানকেও যেন বিশ্বাস করতে পারছে না। মারুফ নির্দোষ প্রমাণিত হয়েছে। নিতু বলেই যাচ্ছে, রিহানকে কি তার পরিচয় এসব কিছুই মারুফ জানতো না। রিহান সেদিন মারুফকে মাদ্রাসায় পড়ুয়া দেখে তুচ্ছ তাচ্ছিল্যমূলক কথা বলে অপমান করে তাড়িয়ে দিয়েছিল। মারুফ কোনো রূপ কথা না বাড়িয়ে বাড়িটি থেকে বেরিয়ে আসে। ব্যাস, এ পর্যন্তই। রিহানকে সে নয়, খুন করেছে অন্য কেউ। তুই তো মরেছিস, এখন পুলিশকে কি করে বিশ্বাস করাবি? সেই অন্য কেউটা তুই নোস। শেষের কথাগুলো নিতু খুবই দুঃখের সঙ্গে বলছিল। খুনটা মারুফ করেনি জেনে নাবিলা অবাক গলায় বলল, তুই কি সত্যি বলছিস? তাহলে কি মিথ্যা বলছি? কিন্তু ফেসবুকে হত্যার হুমকি, সেটাও নাকি মারুফ দেয়নি। মারুফের ফেসবুক অ্যাকাউন্ট আছে এটা সত্যি। কোনো এক প্রয়োজনে কিছুদিন সেটা সে ব্যবহারও করেছিল। এরপর থেকে অনেকদিন সে ফেসবুকে ঢোকেনি। তার আইডিটা হ্যাক করে রেহানই নিজেকে নিজে হুমকি দিয়েছে। কিন্তু রেহান কেন এই কাজ করবে? এসব বিতর্কিত ব্লগাররা চাই এমন, যত বেশি মানুষ তাদের থ্রেট করবে ততই তাদের জন্য মঙ্গল। ব্যাস।
বাস থেকে সেদিন কারা মারুফকে নামিয়ে নিয়ে গিয়েছিল? নিতু সেটাও নাবিলাকে বলল। সব শুনে নাবিলার মাথাটা হঠাৎ ঝিমঝিম করে উঠল। কি করলো সে এটা? না জেনে না শুনে এমন একটা ভয়ঙ্কর বোকামিটা সে কেন করলো? নিতু বলল, বুঝলি তো কত বড় বোকামিটা তুই করেছিস? নিতুর কথা শুনে নাবিলার মুখে আঁচল চেপে কান্নায় ভেঙে পড়ল। নিতুর সঙ্গে আকরাম হোসেনও থানায় এসেছেন। তার মনও প্রচণ্ড খারাপ। অনেক জায়গায় দৌড়ঝাঁপ করা হয়েছে, কাজের কাজ কিছুই হচ্ছে না। কোনো উকিলই এমন মামলার দায়িত্ব নিতে চাচ্ছে না। আকরাম হোসেন গরাদের সামনে দাঁড়িয়েছিলেন। বোনকে এভাবে ভেঙে পড়তে দেখে তিনি বললেন, কাঁদিস না, আমাদের সাথে আল্লাহ আছেন, আল্লাহ একটা ব্যবস্থা করবেন। আমরা ভালো কোনো উকিল ধরব, দেখবি সব ঠিক হয়ে যাবে। হঠাৎ নিতু বলে উঠল, আমাদের সামনে মনে হয় একটা পথ খোলা আছে। মারুফ দরজা খুলে অবাক হয়ে গেল। দরজার বাইরে আয়েশার আব্বা দাঁড়িয়ে আছেন, বান্দরবানের জয়নাল মেম্বার। তার এক হাতে 4 বাক্স মিষ্টি, অন্য হাতে বিশাল সাইজের রুই মাছ। মাছ একটা না, 2টা। মেম্বার সাহেবের সঙ্গে আরও একজন আছেন, মকবুল মিয়া। মকবুল মিয়ার মাথায় টুপি, গায়ে সফেদ পাঞ্জাবি। তার হাতেও খালি নেই, হাতে এক ব্যাগ লিচু। লিচুর সাইজ বেশ বড়। জালি ব্যাগের ফাঁক ফোকর দিয়ে সাইজটা আন্দাজ করা যাচ্ছে। এই অসময়ে লিচু কোথায় পাওয়া গেল কে জানে। মকবুল মিয়া প্রাণখোলা হাসি হেসে বলল, আসসালামু আলাইকুম। মারুফ সালামের জবাব দিয়ে বিস্মিত হয়ে বলল, সুবহানাল্লাহ, আপনারা আমাদের বাড়ি কি করে চিনলেন? আসুন আসুন, ভেতরে আসুন। মেম্বার সাহেবের মুখেও ভুবন ভোলানো হাসি। আপনাদের কথা মনে পড়ল, তাই দেখতে চলে এলাম। কেমন আছেন? বিয়ান সাহেবার শরীরটা ভালো? মারুফ প্রথমে থতমত খেয়ে গেল, বুঝতে পারছিল না বিয়ান সাহেবা কাকে বলা হচ্ছে। মেহমানদের কাচারি ঘরে বসতে দিয়ে মারুফ বলল, আপনি কি আমার মায়ের কথা জানতে চাচ্ছিলেন? মার শরীরটা বেশি ভালো না। আমার শোকে নাওয়া খাওয়া প্রায় ছেড়েই দিয়েছিলেন, এখন চিকিৎসা চলছে। মকবুল ভাই, আপনি কেমন আছেন? আপনারা এসেছেন দেখে আমার কি যে আনন্দ লাগছে। মার কাছে আপনার কথা বলেছি, নিজ ধর্মে ফিরিয়ে নেওয়ার জন্য আল্লাহর কাছে মা এবং আমি অনেক দোয়া করেছি। মকবুল বলল, আপনাদের দোয়া কবুল হয়েছে। আমি মাইকেল থেকে ফের স্বনামে ফিরে এসেছি। মারুফ বলল, আলহামদুলিল্লাহ, এ তো খুশির সংবাদ। আপনারা বসুন, আমি ভেতর বাড়িতে মাকে আপনাদের আগমনের খবরটা দিয়ে আসছি। মেম্বার সাহেব বিনয়ের হাসি হেসে বললেন, এগুলো ভেতরে নিয়ে যান। আপনার আম্মার জন্য এগুলো অল্প কিছু হাদিয়া। উনি তো অসুস্থ, বাড়িতে কি কাজের লোক আছে? কাজের লোক না থাকলে বলেন, মাছগুলো আমি কেটে কুটে নেব। মারুফ হেসে বলল, তার দরকার হবে না, কাজের মহিলা আছে, বড় আপাও আছেন। বড় আপা মায়ের অসুস্থতার খবর শোনার পর থেকেই এখানেই আছেন। কেস থেকে অব্যাহত পেয়ে মারুফও প্রথমেই মায়ের কাছে ছুটে এসেছে। ডাক্তার বলেছে ভালো মতো সেবা সজ্জা করলেই রোগিনী সুস্থ হয়ে যাবে। মারুফ মায়ের সেবায় আত্মনিয়োগ করেছে। মাদ্রাসায় এখনো যাওয়া হয়নি। মাদ্রাসার প্রাণপ্রিয় শিক্ষক এবং ছাত্ররা মারুফকে দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। মারুফ অসুস্থ মাকে রেখে যেতে পারেনি। মিষ্টি, মাছ এবং লিচুর ব্যাগ নিয়ে মারুফ ভেতরে চলে গেলে মেম্বার সাহেব চোখ ঘুরিয়ে কাচারি ঘর এবং এর বাইরের আঙ্গিনাটা দেখছিলেন। মেম্বার সাহেব এসেছেন আয়েশার বিয়ের কথাবার্তা চূড়ান্ত করতে। আয়েশার মা তাকে একরকম জোর করেই পাঠিয়েছেন। এই শুনছেন? কি বলছিলাম, আজই গেলে ভালো হয় না? গিয়ে কথাবার্তা চূড়ান্ত করে আসা দরকার। হীরের টুকরো ছেলে, এই ছেলেকে কে আবার কবে ছো মেরে নিয়ে যায় বলা তো যায় না। মেম্বার সাহেব ইতস্তত গলায় স্ত্রীকে বললেন, যাব? তুমি বলছো? তিনারা সম্ভ্রান্ত বংশের মানুষ, যদি গরিব বলে আমাদের ফিরিয়ে দেয়? দেবে না। ছেলের কথাবার্তা শুনে মনে হয়েছে সম্ভ্রান্ত বংশের হলেও অহংকারী না। আপনি আজই রওনা দিন। জয়নাল মেম্বার এরপর বেলাল আহমেদের কাছে ছুটে গিয়েছেন। বেলাল আহমেদকে খুঁজে পেতে কিছুটা বেগ পেতে হয়েছে। তিনি তখন জামাত নিয়ে অনেক দূরের একটা মসজিদে চলে গিয়েছিলেন। জয়নাল তার কাছ থেকে মারুফের বাড়ির ঠিকানা সংগ্রহ করেছেন।